আচ্ছা, আজকে 31শে অক্টোবর আমাদের হার পাওয়ার প্রজেক্টের 42তম ক্লাস, যদি আমরা 43তম ক্লাস ধরতেছি। আমরা বিগত ক্লাসে, গতকালকের ক্লাসে সিএসএস বিষয়ে থিওরি যে পার্টটা ছিল ওই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা সিএসএসটা আবার একটু ওই বিষয়টা রিভাইজ করে আমরা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে? প্র্যাকটিক্যালি কাজ করব। তার পূর্বে আমরা বলি তো সিএসএস বলতে আমরা কি বুঝি? সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হচ্ছে সিলেক্টেড বেসড ক্যাসকেডিং স্টাইল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে সিলেক্টেড বেসড ল্যাঙ্গুয়েজ। এটা আসলে কাকে বলে যদি স্পেসিফিকভাবে বলা হয়, তাহলে আমরা বলবো যে কন্টেন্ট এবং স্ট্রাকচারকে প্রেজেন্ট করার জন্য আমরা সিএসএস ব্যবহার করি। ওকে, জাস্ট এটুকু বললেই হবে। এখন কালকে আমরা সিএসএসটা কয় ধরনের শিখছিলাম? 3 ধরনের। কিন্তু সিএসএস এর যে সিলেক্টেড টাইপ কয় ধরনের? 5 ধরনের। আবার এটাও শিখছিলাম যে মূলত এই সিলেক্টেডকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে নেম দ্বারা, আইডি দ্বারা, আমরা নেম দ্বারা, আইডি দ্বারা অথবা ক্লাস দ্বারা। আর একটাকে বোঝানো হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, ইউজার যেভাবে চায়। একটা নেম দ্বারা, আর ইউজার হয়তো আইডি দিয়ে চাচ্ছে বা ক্লাস দিয়ে চাচ্ছে বা অন্য কোনো কিছু দিয়ে সিলেক্ট করতে পারতেছে, ঠিক আছে? এখন এই সিএসএস মূলত 2 ধরনের ছিল। একটা হচ্ছে নেম দ্বারা, আর একটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, ইউজারের আচরণ যেভাবে হবে সেভাবেও কাজ করবে। আর সিএসএস মূলত যে সিলেক্টেডগুলো আছে এগুলো 5 টাইপে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটা আমরা দেখছিলাম, কি দেখছিলাম? একটা হচ্ছে সিম্পল, প্রথমটা ছিল সিম্পল, তারপরে ছিল রিলেশনশিপ বা কম্বিনেটর, তারপরে ছিল সুডো ক্লাস, তারপরে ছিল সুডো এলিমেন্টস, আর লাস্টেরটা ছিল অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন আমরা কালকে এটাও জানছিলাম যে সিএসএস মূলত 3 ধরনের। সিএসএসকে মূলত 3 রকম করে লেখা যায়, আমরা লিখতে পারি। আমরা আজকে 3 রকম করেই দেখব যে 3 রকমের কোন ওয়েটা সবচেয়ে বেস্ট, ওটা আমরা আজকে দেখব। তাহলে আমরা আমরা সর্বপ্রথম একটা কাজ করি। সেই কাজটা হচ্ছে কি, আমরা একটা ফোল্ডার তৈরি করেছি আপনাদের এই যে হার পাওয়ারের ওয়েবের মধ্যে। সেই ফোল্ডারটার নাম দিছে আজকে হচ্ছে টাস্ক 12। সেই 12-এর মধ্যে আমরা এখন প্রবেশ করলাম। এটার মধ্যে 12-এর মধ্যে প্রবেশ করে আমি একটা ফাইল নিছি, আমি একটা ফাইল ক্রিয়েট করছি, নাম হচ্ছে task12.html। আমরা এই ফাইল অবশ্যই পূর্বে তৈরি করা শিখেছি। এবং আমি তার ভিতরে দুইটা ফোল্ডার নিছি। একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে সিএসএস। একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে সিএসএস। দুইটাই কি ফোল্ডার। এখন আমি সিএসএস ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিছি। সেই ফাইলটার নাম দিছি style.css। সেই ফাইলটার নাম কি দিছি? style.css। এবং আমি শুধুমাত্র ওটাই নিছি। আর অ্যাসেটস যে ফোল্ডারটা আছে, আমি ওই ফোল্ডারের মধ্যে আপাতত কোনো কিছু নেই নাই। আমার ভাষাটা কি স্পষ্ট হচ্ছে? আমি কি ধীরে ধীরে কথা বলবো নাকি যেভাবে স্বাভাবিকভাবে কথা বলতেছি এভাবেই বলবো? আচ্ছা, একটু ধীরে ধীরে বলি। আচ্ছা, দেখুন, অ্যাসেটসের মধ্যে আমি কোনো ফোল্ডার কি করছি না। আপাতত যা লাগবে যখন তখন তা করা যায়, কিন্তু আপাতত করে রাখি। আপনাদেরকে যেহেতু ওই স্ট্রাকচারটা শিখাইছি, যে হয়তো প্রথমে ইমেজ দিছিলাম না, এটা অ্যাসেটস একটা ফোল্ডারের মধ্যে করতেছি। অ্যাসেটসগুলো কোথায় রাখে সেখানে করতেছি। আপনাদেরকে যখন বলি আপনারা কথা শোনেন না। না, লিখবেন কেন? যখন বলতেছি তখন কথাগুলো শুনুন। আমার আবার এই যে কথা বলতে হবে, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যখন শুনবেন বুঝবেন না তখন থামায় রাখবেন, আমি থেমে থাকবো। কিন্তু আবার আমাকে এই যে প্রথম থেকে আসতে হবে।
তাই না? না, আমি বলি না, রাগ করতেছি না এই কারণে যে আমাকে আবার বুঝাইতে হবে। দেখুন, আমরা এটা অনুসরণ করি যে আমি যে কথাগুলো বলতেছি শোনার চেষ্টা করি, অ্যাটলিস্ট শুনতে পারলে কি করা করা হচ্ছে এটা বুঝতে পারবো, তাই না? একটা জিনিস আজকে আপনাদেরকে এভাবে বোঝানো হচ্ছে, এমনও দিন আসবে যে জিনিস আপনি বুঝতেছেন না, কেউ থাকবে না, অথচ নিজেকে বুঝতে হবে। যেমন এই যে একজন আসছেন না, শিখতে আসছেন আপা, সে জানে যে আসলে কেউ না পাশে থাকলে কত প্যারা কাজ হয়। যা শেখাচ্ছে, যা বলতেছি, আপনারা একটু শিখুন। বারবার কেন বোঝাবো? আমাদের মাথার ব্রেন কি এতই দুর্বল? আমার ভাষাটা কি বুঝতে এতই অসুবিধা হচ্ছে? তাহলে ওইভাবে মনোযোগ আমরা দেই না নিশ্চয়ই। বারবার বলতে হচ্ছে। একটা টেবিল আপনাদেরকে বুঝাইছি, জাস্ট একটা টেবিল একই রকম করে একদিন বুঝাইলে হয়। সেই টেবিলটা বুঝাইছি পুরো একটা সপ্তাহ গেছে, 3-4টা ক্লাস গেছে, তারপরে অতিরিক্ত টাইমও দিছি। বাকি সবাই 2-1জন তো বুঝেছিল। প্রত্যেকের মাথার ব্রেন এক, এটা আমি বলতেছি না, কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন ভাষাগুলো কত সহজ, খুব বেশি কঠিন না। দেখুন আমি আবার আসি। তাই বলে এখন যে আপনাদেরকে মানে টেকনিক্যালি যে বকাবকিটা করতেছি, এর মানে এই না যে আপনারা বুঝে যান না, তারপরেও আপনারা আমাকে প্রশ্ন করবেন না। অবশ্যই না বুঝলে আবার বলবেন, আবার বোঝাবো। এটা কি খুবই কষ্টের কাজ? আপনারা কি আসলে রাগ করতেছেন? না, আমি আপনাদেরকে মানে এই কথাটা কেন বললাম, যাতে প্রথমে বললে জিনিসটা বুঝে নিতে পারি। বুঝি, আমরা সমস্ত কিছু বুঝে যাই, তাই না? দেখুন আমি একটা ফোল্ডার করছি, কিসের মধ্যে করছি আবার একটু প্রথম থেকে আসি। দেখুন এই যে আমাদের হার পাওয়ার প্রজেক্টের মধ্যে ওয়েব ছিল না, আমরা প্রত্যেকদিন এই ওয়েব ফোল্ডারের মধ্যে কাজ করতেছি, প্রত্যেক দিনকার কাজ, তাই তো করতেছি, তাই না? কোনো কথা নেই। হ্যাঁ, এটার মধ্যে আমি একটা কেবলই ফোল্ডার তৈরি করছি। কি তৈরি করছি? ফোল্ডার। সেই ফোল্ডারটা কিভাবে তৈরি হয়? এই যে এখান থেকে নিউ ফোল্ডার নিলে নিউ ফোল্ডার তৈরি হয়ে যায়। আমি একটা ফোল্ডার তৈরি করে নাম দিছি হচ্ছে টাস্ক 12। টাস্ক 12 নামে নাম দিছি। এখন এই ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করলাম। দেখুন আমি এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করে আমি একটা ফাইল নিছি। আমি একটা কি নিছি? HTML নামে একটা ফাইল নিছি। ফাইল তৈরি করতে পারি না আমরা? এই যে রাইট ক্লিক করে, এগুলো এতদিন পরে যদি শিখাইতে হয়, এই যে টেক্সট ডকুমেন্ট থেকে আমি একটা ফাইল তৈরি করছি। শুধুমাত্র কি একটা ফাইল তৈরি করছি? না, এখানে আরও 2টা ফোল্ডারও তৈরি করছি। দেখুন ফাইল আর ফোল্ডার ডিফারেন্সটা বোঝা যায় না? ফাইলের এক্সটেনশন আছে, ফোল্ডারের কি এক্সটেনশন হয় না? তাহলে দেখুন 2টা ফোল্ডার তৈরি করছি, একটা ফাইল তৈরি করছি। এখন ফাইলটা আমাদের HTML, অর্থাৎ আমাদের এইখান থেকে কেবল শুরু হইলো। এখন আমি একটা ফোল্ডার তৈরি করছি, এই ফোল্ডারটার ভিতরে অ্যাসেটস, এর আগেও এই অ্যাসেটস ফোল্ডার আমরা তৈরি করছি, করি নাই? এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আমরা কি কি ফোল্ডার তৈরি করছি? ইমেজ করছি, তারপরে আরও করি নাই? একটু স্লো কাজ করতেছে। অডিও করছি, তারপরে কি করছি? হ্যাঁ, তাহলে ওই কাজগুলো ধারাবাহিকভাবে করি। একটু স্লো কাজ করতেছে, দুঃখিত, এটা নেটের কারণে। আচ্ছা, তারপরে হচ্ছে আইকনের কাজ করছিলাম। তারপরে আরও অনেক কিছু আছে, আপাতত এই কয়েকটাই থাক। ইমেজ থাক, অডিও থাক, ভিডিও থাক, এগুলোই থাক আপাতত। তাহলে আমরা অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আবার 4টা ফোল্ডার রাখছি, তাই না? এখন ইমেজের মধ্যে ইমেজ রাখতে পারি, ভিডিওর মধ্যে ভিডিও রাখতে পারি, এটা আমাদের ইচ্ছা, মানে অ্যাসেটসগুলো রাখতে পারি। এখন আমি আবার টাস্ক 12-এ গেলাম। দেখুন আমার এইখানে আর একটা ফোল্ডার তৈরি করছিলাম, সেটা হচ্ছে CSS, তাই না? CSS ফোল্ডারের মধ্যে গেলাম। CSS ফোল্ডারের মধ্যে গিয়ে এইখানে আবার আর একটা ফাইল তৈরি করছি। দেখুন এটার এক্সটেনশন দিয়ে style.css একটা ফাইল তৈরি করিনি?
জাস্ট সিম্পল কাজগুলো বুঝতে পারছেন? মানে আমি দুইটা ফোল্ডার করছি আর একটা ফাইল করছি, দুইটা ফোল্ডারের একটা ফোল্ডারের মধ্যে আবার আরেকটা ফাইল করছি, আর একটা ফোল্ডারের মধ্যে আবার কিছু ফোল্ডার তৈরি করছি। সিম্পল ভাষা না? বুঝতে পারছি আমরা? ওকে, এই কাজগুলা করে রাখলাম আর কি। আচ্ছা, মনে করুন এই সিএসএসটা নাই, ধরুন এই যে সিএসএস ফোল্ডারটা না, এটা নাই। আমরা অ্যাসেটস এবং টাস্ক 12.html এ কাজ আগে করিনি। একটা ফোল্ডার এবং ওই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার, একটা মানে অ্যাসেটসের মধ্যে অনেকগুলো ফোল্ডার, এবং এই সমস্ত ফোল্ডারের মধ্যে ভিডিওর জায়গায় ভিডিও, ইমেজের জায়গায় ইমেজ, অডিওর জায়গায় অডিও। ঠিক আছে? ধরুন সিএসএস যে ফোল্ডারটা করছে ওইটা নাই, ওইটা কি? ঠিক আছে, এবার ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এই যে আমার HTML যেটা আছে এটাকে আমি ওপেন করব না, তাহলে এটাকে কি করব? এটাকে টেনে নিয়ে আমি হচ্ছে এই যে নোটপ্যাড প্লাস প্লাস যেটা আছে এটাতে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে ধরে রাখতে হবে, মানে ছেড়ে দেওয়া যাবে না, ধরে রেখে ওইটা আসলে, হ্যাঁ এই যে আসছে, এই যে আমাদের দেখুন HTML-টা আসছে, আসেনি? এই যে HTML12 ডট এটা আসেনি, একটু স্লো কাজ করতেছে। দেখুন আমরা সিএসএস কয় ধরনের শিখছিলাম? 3 ধরনের, তাই না? সেটা হচ্ছে ইনলাইন সিএসএস, তারপরে হচ্ছে, আচ্ছা আজকে আমরা ওটাই প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে ইন্টারনালি ইনলাইন আর হচ্ছে এক্সটার্নাল কোথায় বসে। আরে আমার আসলে এত স্লো কাজ করলে আমরা কাজ করবো কীভাবে? আচ্ছা দেখুন, এইটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার, এইটা HTML এর জাস্ট আমি একটা কি নিছি, এই যে একটা টাইটেল নিছি, হেডের মানে হেডের মধ্যে টাইটেলটা হচ্ছে CSS FIRST ফার্স্ট, CSS ফার্স্ট প্র্যাকটিস বা ফার্স্ট CSS প্র্যাকটিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি টাইটেল, এইটা আমার কি, আমরা কি কথা শুনতেছি? পরে যদি বলি যে আমরা হেডের মধ্যে কি নিছি, যদি না পারি তাহলে কি বলবো? আবার বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে লিঙ্ক। দেখুন একটা লিঙ্ক নিছিলাম, ওই যে কিসের জন্য? ফ্যাবিকন আইকন আনার জন্য। আমরা এর পূর্বের ক্লাসে, বিগত ক্লাসগুলোর মধ্যে একটা ক্লাসে ফ্যাবিকন আইকন আনা, তারপরে হচ্ছে ভিডিও আনা, অডিও আনা, আইফ্রেম আনা, এরপর হচ্ছে লিস্টগুলা কিভাবে কাজ করে এগুলো শিখছিলাম না? তার মধ্যে যেটা ফ্যাবিকন আইকন আমরা বলি, স্পেশালি ফ্যাবিকন আইকন, ওটা কন্ট্রোল দিবেন। অডিও লিখে মাঝখানে সোর্স লিখতেছেন আর এই সাইডে একটা রিলেশন দিচ্ছেন, কিন্তু অডিওর যে ট্যাগটা আছে ওই ট্যাগের মধ্যে কন্ট্রোল লিখবেন, CONTROL। কন্ট্রোলস লিখলেই আপনার ওই অডিওর ওইটা চলে আসবে এবং বাজবে। আচ্ছা আমি দেখাই দিব আপা এখানে। আচ্ছা ঠিক আছে, দেখুন এইখানে হচ্ছে হেডের মধ্যে আমরা দুইটা জিনিস নিছি, দুইটা জিনিসের ইউজ শিখছি কেবল। হেডের মধ্যে একটা ওয়েবের ডিটেলস যে ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন এখানে থাকে, আমরা মাত্র দুইটা শিখছি, আমরা ধীরে ধীরে শিখবো আরও। ঠিক আছে, তো আমরা দুইটা শিখছি, একটা হচ্ছে সিএসএস মানে টাইটেলটা, আর একটা হচ্ছে লিঙ্ক রিয়েল, মানে লিঙ্কের মধ্যে বলে দিচ্ছি যে আমাদের এই ফ্যাবিকন আইকনটা কোথায় আছে, আর একটা হচ্ছে রিলেশান, আসলে ওইটার সাথে তার রিলেশান কি। আমরা এটা দেখাইছিলাম না? আমরা কি এই ফ্যাবিকন আইকন আনতে পারবো? এই ফ্যাবিকন আইকনটা আরেকবার শিখাবো। আচ্ছা তাহলে দেখুন এই আইকনটা ফ্যাবিকন আইকন, এটা আমরা কিভাবে পারি আগে এটা শিখাই, তারপরে সিএসএসে যাচ্ছি। আচ্ছা তাহলে আমি যে এইখানে দিছি এটা কেটে দিই, ধরুন এই লিঙ্কটা শুধুমাত্র এইটুকু আছে। ফ্যাবিকন আইকন আনার জন্য আমাদের একটা ট্যাগের দরকার, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। এই ট্যাগটার শুধুমাত্র শুরু আছে, এই ট্যাগটার শেষ নেই। ক্লিয়ার?
দেখুন আমরা একটা শুধুমাত্র লিঙ্ক ট্যাগ নিছি, লিঙ্ক কি নিছি, ট্যাগ নিছি, এবং এটা শুধু শুরুই করছি, শেষ করি নাই। বোঝা যায়? হ্যাঁ, এর মধ্যে দুইটা অ্যাট্রিবিউট নিছি, এর মধ্যে দুইটা অ্যাট্রিবিউট নিছি। একটা হচ্ছে HREF, তার মানে হাইপার রেফারেন্স। এটা হচ্ছে লোকাল অ্যাট্রিবিউট হিসেবে আমরা কাউন্ট করছিলাম। লোকাল অ্যাট্রিবিউট কাকে বলে? যেটা লোকালি কাজ করে। আর গ্লোবাল অ্যাট্রিবিউট যেটা সমস্ত ট্যাগের মধ্যে ইউজ হয়। আর লোকাল অ্যাট্রিবিউট যেটা সমস্ত ট্যাগের মধ্যে কাজ হয় না, শুধুমাত্র ফিক্সড ট্যাগের মধ্যে কাজ হয়। তার মধ্যে আমরা এই HRFটা দেখছিলাম হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, কোনো পেজের সাথে পেজের লিঙ্ক করার মধ্যে দেখছিলাম না। ওই যে যেদিন ইমেজ শিখছিলাম, মনে পড়তেছে না আপনাদের? একটা ইমেজ আনতে পারতাছি, একটা পেজের সাথে আর একটা পেজের লিঙ্ক করে দিতে পারতাছি অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। কোনো রেসপন্স নাই কেন? আসলে পারি নাই? সত্যি পারছি? মনে হয় না, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে না আসলে পারি নাই। আচ্ছা যাই হোক, আমরা দেখুন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যেটা করছিলাম সেই লিঙ্কটা এইভাবে ছিল, এই যে এইভাবে অ্যাঙ্কর ট্যাগ লিখছিলাম একটা, এ ট্যাগ লিখে ক্লোজ করে দিছিলাম। এত স্লো কাজ করলে আমি যাব কোথায়? এই যে এইভাবে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শিখাইছিলাম না যে কি ক্লিক মি, CLICK, ক্লিক মি। দেখুন আবারও অ্যাঙ্কর ট্যাগটা শিখি, আজকের পর যদি ভোলেন। এখন এই যে এখানে HREF দিয়ে একটা পেজের লিঙ্ক দিছিলাম না, এবং ওটা কি অ্যাট্রিবিউট দিছিলাম, ওই যে একটা টার্গেট নামে অ্যাট্রিবিউট লিখছিলাম না, ব্ল্যাঙ্ক। হাই হাই ভুলে গেছি, গুলা খেয়া ফেলছি। আচ্ছা দেখুন এই যে HREF, এটার মধ্যে আমরা কি দিছিলাম বলেন তো? তার আগে এটাকে রান করা। হ্যাঁ, একটা লিঙ্ক দিছিলাম। এখন মনে পড়ছে, আমি অনেকের চোখ দেখে খুবই হতাশ। আপনারা কি এটা জানেন যে আসলে কিন্তু অনেকের চোখ দেখে আমি বুঝে ফেলছি যে তারা কোন লেভেলে আছে। যাই হোক, আমরা ওই লেভেল থেকে আবারও শিখতেছি, আবারও একটু ট্রাই করতেছি। এত স্লো কাজ করলে আমি আসলে কি বলবো আপনাদের কাছে, আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি প্রত্যেক দিনই। আচ্ছা দেখি আমরা একটু। ঘুরতাইছে। আচ্ছা ঘুরতে থাক, আমরা ক্যান্সেল করে দিই। হ্যাঁ, সবই আমার আইডি। আমি অন্য আইডি কেন ইউজ করবো? ও, ঘুরতেই আছে, চমৎকার না? আপনারাও একটু সময় পাচ্ছেন। আবার এখানে বলে দিচ্ছে যে ক্রোম নট রেসপন্ডিং। ক্রোম তোমার মানে বলতেছে যে তোমার কথা আমি এখন শুনবো না। এই যে ক্রোমকে বলেই দিতে পারতেছি না। আচ্ছা যারা নতুন আপা তারাও একটু দেখে রাখুন, কারণ এগুলো কিন্তু নতুন করে আবার শেখাচ্ছি, সো আপনাদের কাজে লাগবে। আচ্ছা দেখুন এটা কোনটার মধ্যে প্রবেশ করতেছে একটু দেখুন। সানগ্লাস পরে দিলেও তো বিরক্ত হয়ে গেলাম। না, এভাবে কাজ করা যাচ্ছে না, কিভাবে জায়গায়
আচ্ছা দেখুন, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা যেটা লিখছিলাম ওইটা আবার একটু দেওয়ার চেষ্টা করি। দেখুন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা কি লিখছিলাম, এই এইচ আর এফ দিয়ে কি লিখছিলাম, জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিছিলাম, জাস্ট একটা লিঙ্ক এখানে দিয়ে দিছিলাম। এটা দিয়ে দিলে আমাদের এখানে কি হবে, ওই লিঙ্কটা ক্লিকেবল হবে, আমরা ক্লিক করলে ওই পেজে আমাদেরকে নিয়ে যাবে, তাই না? এটা দুই ওয়েতে করছিলাম। কয় ওয়েতে করছিলাম, যে এই পেজে একটা থাকতেছে আর একটা জিনিস এই পেজে না থেকে অন্য পেজে মানে ওপেন হচ্ছে, মানে নিউ ট্যাবে ওপেন হচ্ছে। একটা ব্রেক দেই, এইগুলা ভুলে গেছি। আচ্ছা দেখুন, এখানে আমি একটা হাইপার লিঙ্ক নিচ্ছি না, এইচ আর ইএফ। এখন আর একটা অ্যাট্রিবিউট নিচ্ছি, এই অ্যাট্রিবিউটটার নাম দিচ্ছে হচ্ছে টার্গেট, TARGET। আমি মনে করতাম কি যে হয়তো থাক, এটা রেকর্ড হয়ে যাবে আবার। টার্গেটের মধ্যে BLANCK ব্ল্যাঙ্ক, এটা লিখছিলাম না? আচ্ছা ব্ল্যাঙ্ক বানানো হয় নাই, কাজই করতেছে না। কাজ না করলে কি হয়? আচ্ছা আপা, এখন দেখি একটু। দেখুন এই যে একটা ক্লিক মি আছে না, আর দ্বিতীয় ক্লিক মি আছে, আমি দুইটা নিছি। যখন আমি দ্বিতীয়টাকে ক্লিক করতেছি, তখন দেখুন ও আমার এই পেজটা রেখে, দেখেন আমার যে মূল পেজ, এটা আমার মূল পেজ না, এই মূল পেজটা ঠিক রেখে ও আরেক জায়গায় ওপেন হয়েছে, দেখুন এই যে আরেকটা নিউ ট্যাব ওপেন হয়েছে না, যে লিঙ্কটা দিছিলাম, ধরতে পারছি। এটা হচ্ছে আর একটা নতুন ট্যাব ওপেন হয়ে এটা হয়েছে। আর যেটা ফার্স্টে দেখুন, ওইটাকে ক্লিক করলে ও আমার নতুন ট্যাব ওপেন হয় না, বাট আমার পেজেই ওপেন হয়, আমার পেজে এটা ওপেন হয়েছে। লোডই হচ্ছে। এভাবে কাজ আগায় না। দেখুন লোডই হয়েছে। তাহলে এই পেজে ওপেন হয়েছে না, এটা আমরা শিখছিলাম তাই না? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে শুধুমাত্র হাইপার রেফারেন্সটা ইউজ হয়,
এবং লিঙ্কের মধ্যে ইউজ হয়, এটাকে লোকাল অ্যাট্রিবিউট ধরা হয়। কারণ এটা কিছু সংখ্যক মানে এই দুইটা তিনটার ইসের মধ্যেই সীমাবদ্ধ, দুইটা তিনটা ট্যাগের মধ্যেই এই HREF হাইপার রেফারেন্সটা সীমাবদ্ধ, এই কারণে এটাকে লোকাল অ্যাট্রিবিউট বলে। আর যে সমস্ত অ্যাট্রিবিউট প্রত্যেকটা ট্যাগের মধ্যে ইউজ হয় সেগুলোকে বলা হয় গ্লোবাল অ্যাট্রিবিউট। আচ্ছা, আমরা এটা শিখছি। দেখুন, এখন আমাদের প্রথম কাজ ছিল কি, এই যে হেডের মধ্যে আমরা টাইটেলের কাজটা শিখছিলাম, আর একটা কাজ শিখছিলাম, সেটা হচ্ছে ফ্যাভিকন আইকন আইকনটা আনা। ওই কাজটা আমরা শিখছিলাম। ওটা কিভাবে আনতে হয়, জাস্ট লিঙ্ক দিয়ে HREF এই হাইপার রেফারেন্সের মধ্যে একটা পথ দিয়ে দিতে হয়। এই পথটা কোথায় থাকবে, অবশ্যই আমাদের অ্যাসেটসের মধ্যে আমাদের ফাইবন আইকনটা থাকবে না। সো ওই পথটাকে যদি এইখানে চিনায় দিতে পারি, আর রিলেশান REL এটার সাথে এটার রিলেশানটা কি ওইটা যদি একে বলে দিতে পারি, তাহলে এখানে ফ্যাভিকন আইকনটা আনতে পারবো। ফ্যাভিকন আইকন আনার জন্য আমরা সর্বপ্রথম কি করব, গুগলে যাব। যে আমাদের যদি কোনো ক্লায়েন্ট থাকে তাহলে ক্লায়েন্ট তো দিয়েই দিবে ফ্যাভিকন আইকনটা, কিন্তু আপাতত শেখার জন্য আমরা কি করব, গুগলে সার্চ করব। কি লিখে সার্চ করব, আইকন। সবাই যারা নতুন আছে তারাও কিন্তু শিখবো এটা, ঠিক আছে? ধরুন নতুন করে শিখতেছি, এই যে আইকন লিখলাম না, এখন আমি একটা আইকন ডাউনলোড করতেছি জাস্ট। আশা করি সবাই আইকন ডাউনলোড করতে পারেন। আসলে স্লো কাজ করতেছে, অত্যাধিক স্লো কাজ করতেছে, এর জন্য দুঃখিত। ও মাই গড না, আমার গড। এভাবে কাজ করলে তো জীবন থেমে থাকবে, জীবন তো আর আগাবে না। শুনুন, যদি কোনো কোশ্চেন করে ভাইভাতে, যদি আপনারা জানা থাকা সত্ত্বেও যদি না পারেন তাহলে আমার আফসোস আছে। আর যদি দেখেন যে না, এই জিনিসটা পড়ায়নি, সেটা না পারেন, সেটাই কিন্তু আমার অত আফসোস নেই। আচ্ছা দেখুন, এই যে আমরা একটা আইকন পাইছি, একা সিঙ্গেল আইকন, এটা নামায় ফেলি। কিভাবে নামাবো আমরা, জাস্ট সেভ ইমেজ এজ। এগুলো আইকন টাইপের ইমেজ। দেখেন কি স্লো কাজ করতেছে, একবার কাজ করে একবার কাজ করে না, কোন দিকে যাব? আচ্ছা, ডাউনলোডের মধ্যে এটা নামুক তো আগে, তারপরে দেখি। আচ্ছা, আমরা যেটা নামাইলাম এটা হচ্ছে ইমেজ নামাইলাম। আমরা কি নামাইলাম? এখন এটা হচ্ছে আমাদের নামই হচ্ছে ফ্যাভিকন আইকন। তাহলে এটা ফ্যাভিকন আইকন না হলে আমরা কি ওইখানে নিতে পারবো? আমরা কিন্তু ফ্যাভিকন আইকন ছাড়া ওইখানে নিতে পারবো না। এটাকে স্পেশালভাবে ফ্যাভিকন আইকন বলে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ইমেজ নামাইছি, তাহলে ইমেজকে অবশ্যই ফ্যাভিকন আইকনে আনতে হবে, তাই না? আনার জন্য একটা জিনিস লিখবো, আমরা ওটাই লিখবো, গুগলকে ওটাই লিখবো যে তুমি কি করো, তুমি কনভার্ট ফ্যাভিকন আইকন, জাস্ট এটা লিখবো। তাহলে এটা লিখি যে CONVERT এখানে হ্যাঁ এটা সাজেস্ট। এই দেখুন এখানে লেখা আছে কনভার্ট ফ্যাভিকন টু PNG বা কনভার্ট। আমরা কি আসলে ফ্যাভিকন আইকন থেকে PNG-তে করতে চাচ্ছি নাকি অন্য কোনো কিছু করতে চাচ্ছি? PNG থেকে আমরা কি করতে চাচ্ছি? তাহলে আমরা কি লিখবো এখানে?
আসতে চায় না। বা ফ্যাভিকন আইকন জেনারেটর এটা লিখি। আচ্ছা, ফ্যাভিকন আইকন জেনারেটর এটা লিখলাম। ফ্যাভিকন আইকন জেনারেটর এই ওয়েবসাইটে ঢুকলাম। যে কোনো আপনারা যদি পিএনজি ইমেজ নামান তখন লিখবেন পিএনজি ইমেজ টু ফ্যাভিকন, তাই চলে আসবে, ওয়েবসাইটটা চলে আসবে। দেখেন ঘুরতাইছে ঘুরতাইছে, দেখে ও ঘুরতেই থাকুক, ক্লাসে বোধ হয় যাইতে পারবো না আমরা। এই যে এই জিনিসটা যদি একদিন পূর্বে শিখে রাখতেন তাহলে দেখুন 2 বার আর দেখাইতে হইতো না, তাহলে আপনারা নতুন কোনো জিনিস শিখতে পারতেন। জিনিসটা কার লস বলেন? হ্যাঁ, আর নিজেরা যদি নিজেদের লস চান তাহলে আমি ওটা করতে রাজি আছি। এটা সমস্যা কি? আপনাদের লসটা আপনারা বুঝবেন, আপনাদের কবরে আপনারা যাবেন। আপনাদের কবরে তো আর আমি যাব না, বা আমার কবরে তো অন্য কেউ যাবে না। আপনারাই জানেন কি করলে জান্নাতে যাবেন, কি করলে জাহান্নামে যাবেন। নিজেকে জিজ্ঞাসা করুন, অ্যান্সার পেয়ে যাবেন। কিন্তু ওইভাবে জিজ্ঞাসা করতে হবে। আমি মানে নামাজ পড়লাম আর চলে গেলাম, ওইটা আকীদা বিষয় ঠিক না রেখে যত ইবাদত বন্দি করেন, যদি ধরেন এইখান থেকে শুরু করে একদম শিবচর পর্যন্ত আমি শূন্য দিতে দিতে গেলাম, শূন্য দিতে দিতে গেলাম, শূন্য দিয়ে লাস্টে 1 লিখলাম, লাস্টে কি করলাম? ওটা একই হবে না, ওটা একই হবে না। আর যদি আমি এইখান থেকে 1 লিখে তারপরে শূন্য দিতে 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 যাই, তাহলে ওটার দাম কত হবে? ধরেন 1 আছে, তারপরে 0 0 0 শুধু বাড়তাছে না। আর আমি যদি এইখান থেকে শুধু 0 0 লিখতে 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 লাস্টে 1 দিলাম, ওটা কি 1 না? আর আমি 1টা আগে লিখতে পারলে ওইটা হচ্ছে অনেক বেশি হবে পরে 0 লিখলে। আকীদাটা এরকম, আকীদাটা এই 1-এর কাজ করতেছে। আচ্ছা দেখুন, আমরা এই যে পিএনজি টু আইকন বা অনেক জেনারেটর আছে, আপনারা এটা করতে পারেন। টেক্সট কোনো লেখা থেকেও আইকন জেনারেট করা যায়, ফ্যাভিকন আইকন। আবার ইমোজি থেকেও আইকন জেনারেট করা যায়। 3টা অপশন এখানে দিছে। এখন এখানে বলতেছে কনভার্টার ড্রাগ অ্যান্ড ড্রপ, তো আমরা ড্রাগ না করে ড্রপ না করে ড্রাগ করে দেই, ড্রপ করে দেই। দুইটা একটা করলেই হয়। না, আমিও কাজ করে শান্তি পাচ্ছি না, এত স্লো কাজ করা যায়? আমার নেট ছাড়াও হয় না। আচ্ছা দেখুন, এটা হচ্ছে আমাদের কোথায় নামছে? দিস পিসির মধ্যে ডাউনলোডসের মধ্যে আমরা একটা ইমেজ নামাইছি, তাই না? সেটা কোথায়? এই যে images.png। এক্সটেনশনটা কি আছে লক্ষ্য রাখবেন, পিএনজি আছে না? এটাকে আমি কনভার্ট করাতে চাচ্ছি, সো এখানে নিয়ে আসলাম। আসুক, তারপরে দেখি। আচ্ছা দেখুন, এখানে এই যে ইমেজটা চলে আসছে, এই যে সেটিংস ইমেজটা চলে আসছে না? এখন আমরা কি করব? ডাউনলোড করব। ডাউনলোড করলাম। ডাউনলোড কি হচ্ছে? পৃথিবী আধার, এখনো হচ্ছে না। এখন হচ্ছে। দেখুন, আমি আবারও শেখাচ্ছি ফ্যাভিকন আইকন কিভাবে আনা হয়। আপনাদেরকে যে জিনিসটা শেখাচ্ছি ওই জিনিসটা শিখুন। পরবর্তী নেক্সট ক্লাসে যদি এটা নিয়ে আলোচনা করতে হয় তাহলে আপনারা যাচ্ছেন, আমরা না, আমি না। নিজেকে যদি পিছাইতে ভালো লাগে তো পিছান না, মাঝে মাঝে পিছাইতেও হয়। আপনারা বলবেন এখন, স্যার মাঝে মাঝে তো পিছাইতেও হয়, কিন্তু এখন যেটা করা হচ্ছে এটা পিছাইলে চলবে না। যদি আপনাদের চলে তাহলে চলান। আচ্ছা, তাহলে এই যে ডাউনলোডসের মধ্যে দেখুন, আমরা ওই ফ্যাভিকন আইকন যেটা জেনারেট করলাম ওটা নামায় ফেলছি।
ওইটা অবশ্যই একটা জিপ ফোল্ডার আকারে আসছে। দেখেন একটা জিপ ফোল্ডার আকারে আসছে না? এই জিপ ফোল্ডারটা আমরা কি করব, এখান থেকে কপি করে আমরা আগে অ্যাসেটসের মধ্যে নিয়ে যাব। এটাকে হচ্ছে কাট করলাম, কাট করে কোথায় নিব? হ্যাঁ, কপি করলেও হবে। আমরা হচ্ছে এই যে এখন অ্যাসেটসের মধ্যে ঢুকবো, অ্যাসেটসের মধ্যে ঢুকে আমাদের আইকন যেখানে আছে এখানে ঢুকবো। কি ব্যাপার, এত স্লো কাজ করে কেন? এখন এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা ওই জিনিসটা নিয়ে আসবো। দেখুন চলে আসছে না? আমাদের ওই আইকনটা চলে আসছে তো, তাই না? এখন আমরা কি করব, এটাকে এক্সট্র্যাক্ট করব। এটা জিপ ফোল্ডার আকারে আছে না? এটাকে এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট কীভাবে করতে হয় আমরা জানি না, এখানেই করব এক্সট্র্যাক্ট হিয়ার। আবার জিপ ফোল্ডারও তৈরি করতে পারি না। এখন দেখুন যখন এক্সট্র্যাক্ট করলাম তখন আমাদের এখানে বিভিন্ন ধরনের ইমেজ দিছে, একটা দুইটা না। দেখুন এই যে পিএনজি পিএনজি পিএনজি, এই যে আইসিও, তারপর হচ্ছে এই যে পিএনজি পিএনজি, আরও অনেক ধরনের দিতে পারে। সো আমরা এগুলা নেব না। আমরা যেহেতু আমাদের স্পেসিফিক নাম হচ্ছে ফ্যাবিকন আইকন, এই কারণে এটার নাম আসছে দেখেন ফ্যাবিকন আইকন, জাস্ট এনটা আসে না। সো এটার নামটা অবশ্যই কপি করব নাকি? এভাবে কাজ করলে তো জীবন থেমে থাকবে। বাইরে কি খলক? আচ্ছা এখান থেকে এটা কি করব বলেন তো? নামটা কপি করব না? যারা নতুন, তারা যারা আসছে তারা কি বুঝতেছে জিনিসগুলা? এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমাদের এখানে এসে আমরা এই যে এইচ আর এফ ওটাকে বলে দিব যে এই আইকনটা আমাদের কোথায় আছে। তাহলে আমাদের আছে কোথায়? অ্যাসেট, ASSETS, অ্যাসেটসের পরে আছে হচ্ছে আইকন, ICON, তারপরে হচ্ছে আমাদের এই নামটা, যে নামটা আমরা কপি করে আনলাম, এটাই তো। দেখুন ওকে একটা রিলেশন বলে দিতে হবে, রিলেশন ছাড়া ও কাজ করবে না। রিলেশন ছাড়া ও কাজ করবে না। এটা রিলেশন কি হবে? ICON। এবং এটাকে যদি আমরা কন্ট্রোল এস করি, আমাদের যদি প্রক্রিয়া প্রসেস সমস্ত কিছু ঠিক থাকে, আমরা যেহেতু জানি যে এটা ঠিক, তাহলে ওর এটাই ঠিক এবং এটা ওকে আসতেই হবে। না আসলে আমাদের ভুল আছে। দেখছেন এখন আবার এখানে গেছে, আসতেইছে না। এখন আমরা এটাকে রিলোড করি। রিলোড কি হচ্ছে? দেখুন এই যে ছোট্ট করে একটা আইকন আসছেন, যে আইকনটা আমরা এতক্ষণ আনার চেষ্টা করলাম, আসছেন দেখা যাচ্ছে। ফ্যাবিকন আইকন এইভাবে আনে, ঠিক আছে। যদি কোনো ক্লায়েন্ট আইকন দিয়ে দেয় তাহলে তো দিয়েই দিলেন। যদি উনি ইমেজ দিয়ে দেয় তাহলে কিভাবে আইকন জেনারেট করতে হয় আমরা শিখলাম, শিখে এইভাবে আনতে হবে। এটা হচ্ছে দারুণ একটা কাজ। কাজটা সুন্দর না? দেখুন আইকনটা কত সুন্দর করে চলে আসছে। আর আমাদের টাইটেলটাও আসছে CSS ফার্স্ট প্র্যাকটিস, ঠিক আছে। আমরা সমস্ত কিছু আনতে পারছি, লিঙ্কও আনতে পারছি, যেগুলো আনার কথা ছিল অনেকদিন আগে শিখাইছিলাম। এখন আমরা কি করব, একটা হরিজন্টাল লাইন লিখি। এটা লেখার পরে আমরা এখন আজকে যেটা শেখার মৌলিক উদ্দেশ্য সেটা হচ্ছে CSS। আমরা 3 ধরনের CSS শিখছিলাম, আমরা জানছিলাম থিওরি টাইপ 3 ধরনের CSS। একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন এটা লেখার মানে একটা রেখা দাগ হবে, আমাদের বডির মধ্যে একটা দাগ হবে। এটা তো এর আগেও দেখাইছি, দেখুন আমরা আবার দেখাই। এই যে আউটপুটে যাই, আপনারা এর আগে এই স্যার লেখা দেখেননি? তখন কি আমি এই কথাটা বলিনি যে কি হয়? আসলে বলি, কিন্তু আসলে আপনারা কি করেন, আপনারা আসলে হয়তো আমাদের প্র্যাকটিসের অভাব।
এখানে কি এই স্যার সেভ করে নাই, খালি এই স্যারটা লিখছি, এই কারণে আসতেছে না। এই দেখেন একটা দাগ আসছে না, একটা রেখা, এটাকে এই স্যার দিয়ে লেখে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কি শিখবো? ইনলাইন সিএসএস। ইনলাইন যেটা একই লাইনের মধ্যে হয়, যেটা একই লাইনের মধ্যে হয়। দেখুন আমি এখন এই এইচটিএমএল এর মধ্যেই, এটা আমার এইচটিএমএল পেজ না, এখানে কি সিএসএস এর কোনো পেজ ওপেন হয়েছে? কোনো পেজ, অন্য আর একটা পেজ কি আছে? পেজ একটাই না। দেখুন আমি অন্য যে এইচটিএমএলগুলো আছে এগুলাকে বাতিল বলে ঘোষণা করে দিই, এগুলা সমস্ত কিছু কাইটা দিচ্ছি। একটা, দুইটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দেখুন এখানে এখন পেজ কয়টা? একটা না? আচ্ছা এটা কাটে নাই, এটা আছে আর এটা আছে, এটা কেটে দিই। হাতও ঠিকভাবে নিতে পারতেছে না, এক জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা এখন একটা পেজ আছে না, দেখেন তো আর কোনো কি পেজ আছে? এই একই পেজে ইনলাইন সিএসএসটা কোথায় লিখি এখন আমরা দেখুন। ইনলাইন কোথায় লিখতে হয়? ধরুন আমি এই যে এই স্যার একটা ব্রেক দিছি, এই ব্রেকের পরে আমি একটা টাইটেল বা হেডিং নিচ্ছি, মানে হেডিং নিচ্ছি। হেডিংটা হচ্ছে H1। H1 ট্যাগের শুরু করলাম এবং H1 ট্যাগের শেষ করে দিলাম। শেষ কি করেছি? এই H1 ট্যাগের মধ্যে কি লিখব? ধরুন লিখলাম যে উই আর প্র্যাকটিস সিএসএস, আসেই না, উই আর প্র্যাকটিস সিএসএস, এটা লিখলাম আমরা, ঠিক আছে। এখন এই লেখাটা দেখে আমাদের বোর্ডের মধ্যে আসছে কিনা দেখে নেই। দেখুন উই আর প্র্যাকটিস সিএসএস, এটা আসছে। এখন আমরা কি করব? এটাকে ইনলাইন সিএসএস ইউজ করব। ইনলাইন সিএসএস অর্থাৎ একই লাইনে সিএসএসটা ইউজ করব। একই লাইনে সিএসএসটা ইউজ করলে এই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট যেভাবে লিখি ঠিক তেমনিভাবে আমরা একটা প্রপার্টি লিখব। যেমন এখানে সর্বপ্রথম যেহেতু এটাকে স্টাইল দিচ্ছি, তাহলে এটার নাম স্টাইল, STYL। যেহেতু এটাকে স্টাইল দিচ্ছে, এটার নাম কি? স্টাইল। স্টাইল দিয়ে আমরা কি দিলাম? ইকুয়াল। স্টাইল দিয়ে কি দিলাম? এখন হচ্ছে ইনভার্টেড কমা। আমরা কি এটা এর আগে অ্যাট্রিবিউট দিয়ে লিখি নাই? হ্যাঁ। এখন এটার মধ্যে আমরা এখন লিখব কি, যে এটার কি স্টাইল দিতে চাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি যে এটার কালার COLOR, এটার কালার একটা, মানে এটাকে কি বলে? আমরা ক্লোন বলি। ক্লোন দিয়ে কালারটা কি দিলাম? কালারটা দিলাম হচ্ছে ব্লু বা গ্রিন। এই যে গ্রিন দিলাম, ঠিক আছে। এবার Ctrl+S করলাম। এখন আমরা আমাদের মানে পেজে চলে যাই। এখন যদি আমি এটাকে রিলোড দেই, অবশ্যই এটার কালার কালো আছে, আমরা দেখতেছি। কি হয়েছে? কালার চেঞ্জ হয়েছে? হয়েছে? বুঝতে পারতেছি। আচ্ছা গ্রিন না দিয়ে আমি রেড দিই, কালো তো রেডটা চোখে পড়বে। আচ্ছা যেহেতু গ্রিন আসছিল আপনাদের চোখে পড়ছে, তাহলে রেডও আসবে, তাই না? তাহলে আমরা কি করলাম দেখুন তো, ইনলাইন সিএসএসটা ইউজ করলাম, তাই না? ইনলাইন সিএসএসটা ইউজ করলাম। আমরা জাস্ট স্টাইল লিখে ওটার প্রপার্টি দিলাম হচ্ছে কালার, আর ভ্যালুটা দিলাম হচ্ছে রেড। এভাবে ইনলাইন সিএসএস ইউজ করা যায়, ঠিক আছে। আমরা যেখানে যত বড় কোডিংই হোক,
যদি ইনলাইনে লিখতে চাই অবশ্যই ইনলাইনে কোডিং লিখতে পারবো, মানে সিএসএসটা লিখতে পারবো। আমরা যদি আরও কিছু চাই তাহলে এখানে কি করব, জাস্ট এইখানে একটা কমা দিব, এইভাবে একটা কমা দিব। কমা দেওয়ার পরে আবার লিখব কি, যে আমি ফন্ট সাইজ FONTSIZE ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজও দিতে চাচ্ছি। কত দিতে চাচ্ছি, ধরলাম 40 দিলাম পিক্সেল। ওকে, এবার দেখি কাজ করে নাকি। দেখেন এটা আকারেও বাড়ছে, আবার কালারটাও চেঞ্জ হয়েছে। তাহলে আমরা কিভাবে ইনলাইন সিএসএস ইউজ করতে হয় আমরা বিষয়টা দেখলাম। এখন আবার একটু আপনাদেরকে বলি, বিস্তারিতভাবে বলি। আমরা আসলে এখানে ঘটনাটা কি ঘটাইলাম, আমরা কি খুব বড় ধরনের ঘটনা ঘটাইছি? দেখুন, একই লাইনে জাস্ট একটা এইসন লিখছিলাম, একটা হেডিং ট্যাগ লিখছিলাম, এবং ওটাকে স্টাইল দিয়ে লিখছিলাম যে তোমার কালারটা তুমি রেড করো, ফন্ট সাইজটা তুমি বড় করো। ক্লিয়ার? দেখুন আমি যদি, হ্যাঁ বলেন। জি জি, হ্যাঁ ফন্টের সাইজ লিখে দিলাম 40 পিক্সেল। না না, আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন, এখানে সমস্যা নেই তো। আপনি 50 দিতে পারেন, 100 দিতে পারেন, যখন যে ফন্টটা লাগবে, যত বড় লাগবে তত বড় দিব। সাইজ, ফন্ট সাইজ, শুধু সাইজ না, ফন্ট সাইজ লিখতে হবে। আরও অনেক প্রপার্টি আছে, আমরা সিএসএসটা পরে শিখব, মানে এই প্রপার্টিগুলো ভ্যালুগুলো পরে শিখব। ফন্ট ফ্যামিলি আছে, ওয়েট আছে, মানে এই ফন্ট ওয়েটটা কতটুকু ভারী হবে, ফন্টের মানে ওই যে আমরা টাইমস নিউ রোমান, তারপর হচ্ছে আরও অন্যান্য যে ফন্টগুলা, মানে পপিন্স আছে, রোবোটো আছে, ওপেন সেন্স আছে, এগুলো ধীরে ধীরে শিখব। দেখুন এই হেডিংয়ের মধ্যে যদি আমরা আরও লিখি, কি লিখব, যে PRACTICE প্র্যাকটিস CSS উইথ HTML। ঠিক আছে, ধরুন একটা জিনিস লিখলাম, একটা হেডিং, এই কালারটা কি এই হেডিংয়ের মধ্যে পাবে? এই কালারটা কি এই হেডিংয়ের মধ্যে পাবে? পাবে না। কেন পাবে না? কারণ এই হেডিংয়ের তো দেই নাই, এই কারণে পাবে না। ঠিক আছে, তাহলে ইনলাইন সিএসএসটা বলতে আমরা কি বুঝতেছি, যে সিএসএসটা ওই লাইনের মধ্যে, একই লাইনের মধ্যে লেখা হয়, ওটাই হচ্ছে ইনলাইন সিএসএস। এখন যদি ইনলাইন সিএসএস কি লিখতে পারবো এখন, আর যদি না পারি তাহলে কি করব, আমি আর পিটাবো না, সরাসরি ব্রিজ থেকে লাফ দিব। জি, আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা ইনলাইন সিএসএসটা গেছে। এখন আমরা শিখব কি, ইন্টারনাল সিএসএস। দেখুন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। এক্সটার্নাল যেটা, সেটা আলাদা পেজ, এক্সটার্নাল যেটা, সেটা আলাদা পেজ। আর ইন্টারনাল, এই যে ইন শব্দটা আছে, ইন শব্দটা আছে, ইন মানে ভিতরে, ইন মানে কি, তার মানে এই যে HTML পেজ, এর ভিতরেই মানে ইন্টারনাল সিএসটা লিখতে হবে। সেটা কোথায় লিখতে হয়? সেটা লিখতে হয় হচ্ছে এই যে আমাদের হেড আছে না, এই হেডের মধ্যে লিখতে হয়, হেডের মধ্যে, হেডের পরে লিখতে হয়, আর হেডের পরে লিখতে হয়। দেখুন হেড আর বডি আছে না, আমি এখন এই হেডের পরে একটা ট্যাগ লিখবো, নাম দেবো STYLE, স্টাইল। এটাকে একটা ট্যাগ শুরু করলাম, এবং এই ট্যাগটার শেষও আছে। ঠিক আছে, ট্যাগটার শুরু করলাম, ট্যাগটার শেষ করলাম।
এখন এই ট্যাগের মধ্যে আমি ধরে ধরে করব। কি ধরবো? এই যে আমরা একটা পি লিখছি না, নিচে দেখুন একটা পি লিখছি। আচ্ছা, এই সারিফটা কেটে দিলাম, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই কাজই করে না, কাজ না করলে কি লেখা যায়? কত দূর পর্যন্ত আসে। আচ্ছা, এই যে আমরা একটা পি লিখছি না, প্যারাগ্রাফ, এটাকে এখন স্টাইল দেব। এটাকে স্টাইল দেব হচ্ছে আমাদের ইনলাইন না দিয়ে ইন্টারনাল ভাবে দিব, এইখানে দিব। এখন আমরা এই পি কে ধরবো, এই পি কে ধরলাম, ধরার পরে কার্লি ব্র্যাকেট দিলাম। কার্লি ব্র্যাকেট বলতে সেকেন্ড ব্র্যাকেট, এটা শুরু করলাম এবং এই সেকেন্ড ব্র্যাকেটের শেষ করলাম। শেষ করে মাঝখানে রেখে এটাকে এন্টার করলাম। এন্টার করে এখন এইখানে একটা ভ্যালু দেব, প্রপার্টি দেব, ভ্যালু দেব। আমরা এক্স্যাক্টলিভাবে পিকে ধরি নাই, তাহলে এখানে একটা ভ্যালু দেব। কি ভ্যালু দেব? ধরলাম এটার কালার COLOR, এটা হচ্ছে আমাদের প্রপার্টি। আর আমাদের ভ্যালুটা কি হবে? হয়তো এটাকে কি দিব, ইয়েলো দেই বা অরেঞ্জ দেই, দিলাম। ক্লিয়ার? দেখে এখন ওই পিটা আসলে কালারটা পাচ্ছে কিনা, আমরা যাই। দেখেন তো, যাওয়াই যায় না এভাবে, কাজ আর কতদিন। দেখুন আমরা যখন রিলোড দিলাম, একটা পি আসছে এবং ওই পি এর কালারটা দেখেন, কালারটা অরেঞ্জ হয়ে গেছে না? তাহলে আমরা ইন্টারনাল সিএসএস কোথায় ইউজ করতে হয় দেখুন। ইন্টারনাল সিএসএস ইউজ করার জন্য অবশ্যই স্টাইল লিখতে হয়। স্টাইল ট্যাগের মধ্যে যে পি লিখছি না, পি ট্যাগ দিয়ে এটা দিয়ে দিলাম। তারপরে এখন যদি আমি আরও প্যারাগ্রাফ নেই, প্রত্যেকটা প্যারাগ্রাফে এটা পাবে, প্রত্যেকটা প্যারাগ্রাফে এটা পাবে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি প্রত্যেকটা প্যারাগ্রাফকে দিব না, আমি ওইটাকেই শুধুমাত্র দিব। তখন ধরুন আমি আরেকটা প্যারাগ্রাফ এখানে নেই, ধরুন এই যে একটা প্যারাগ্রাফ আছে না, কাজই হচ্ছে না। আচ্ছা দেখুন, দ্বিতীয় প্যারাগ্রাফটা আমরা নিছি না? এই প্যারাগ্রাফটার নাম অন্যটা দেই, প্র্যাকটিস না দিয়ে লার্নিং দেই। এখন দেখুন এই যে দুটা প্যারাগ্রাফ, আসলে যখন প্যারাগ্রাফের স্টাইলটা আমরা দিছি, তখন কিন্তু দুইটা প্যারাগ্রাফের স্টাইল একই পাবে। যদি আমরা এই পেজের মধ্যে শত শত প্যারাগ্রাফ লিখি, শত শত প্যারাগ্রাফই একই স্টাইল পাবে। ঠিক আছে? এখন আমি চাচ্ছি না, আমার এই পিটার কালার আমি এটা দিছি, কিন্তু এই পিটার কালার আমি এটা দিব না, আমি কালার এটা দিব না। ঠিক আছে? তখন আমরা এই যে আইডি অথবা ক্লাস ধরে লিখি। তখন আমরা আইডি অথবা ধরুন আমি সেকেন্ড পিকে একটা ক্লাস দিচ্ছি, সেকেন্ড পি এর একটা ক্লাস দিচ্ছি, CLASS। এই যে ক্লাস, দেখুন আমরা ক্লাস কালকে একটা দেখছিলাম না, যে ক্লাস আর আইডি দেখুন কিভাবে ইউজ করছি। এই ক্লাসকে ধরলাম যে তোমার নাম হচ্ছে SECOND, সেকেন্ড প্যারা PERA। ঠিক আছে? জাস্ট একটা নাম দিলাম, একটা ক্লাস লিখে ক্লাসের একটা নাম দিলাম। এই যে সেকেন্ড প্যারা একটা নাম দিছি না, দেখেন কত বড় সিলেক্ট হয়। যা, ধরবই না, লিখে দিই। তাহলে এই জায়গা যদি আমরা এখন এই যে ডট ক্লাস যখন দিব একটা ট্যাগের মধ্যে, ওকে যদি আমরা স্টাইল দিতে চাই, তাহলে এর আগে ডট লিখতে হয়। এর আগে কি লিখতে হয়? ডট লিখে ওই ক্লাসের নাম। তাহলে আমরা লিখছিলাম SECOND, সেকেন্ড PERA, সেকেন্ড প্যারা। এই ক্লাসের নাম এটা দিছিলাম না? এটা দিয়ে এখন সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটকে নিচে নিব। এখন এটাকে বলে দিব যে তোমার কালার COLOR, কালারটা কি দিব? ব্লু, BLUE। ঠিক আছে?
এখন আমরা ওইখানে গিয়ে দেখব যে না, দুইটা প্যারাগ্রাফের কালার দুই রকম। আমাদের একটা মানে একটা পেজে অনেকগুলা প্যারাগ্রাফ থাকতে পারে, আবার অনেকগুলা হেডিং থাকতে পারে। যে সমস্ত প্যারাগ্রাফ যা হবে আমরা ধীরে 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 শিখব। রিলোড হয়েছে? দেখুন সেকেন্ডটা নীল রং আসছে যেটা দিছিলাম। তাহলে আমরা ধীরে ধীরে ইনলাইনটাও শিখলাম, তারপরে কিভাবে ইন্টারনাল সিএসএস লিখতে হয় তাও শিখলাম। মানে আমার এই পেজের মধ্যে, এই বোর্ডের মধ্যে যত কিছু থাকবে, আমরা শুধুমাত্র একটা স্টাইল ট্যাগের শুরু করব, স্টাইল ট্যাগের শেষ করব, এবং এর মধ্যে আমরা ধরে ধরে সিলেক্ট করে করে সিএসএস এর কাজই সিলেক্ট করা, আমরা সিলেক্ট করে করে এই ইন্টারনাল যে সিএসএস আছে এই জায়গা নিয়ে এসে কাজ করব। বুঝতে পারছি? আমি আবারও বলি, আমরা এইচটিএমএল এর ভিতরে যে কাজগুলা করব, ইনলাইন করে সিএসএস করতে পারি না, দেখলাম যে ওই লাইনের মধ্যেই আমরা সিএসএস করতে পারি। আমরা যদি চাই যে না আমরা ওই লাইনের মধ্যে করব না, আমরা কাজটা স্পেসিফিকভাবে আর এক জায়গায় থাকুক, তাহলে আমরা স্টাইলটা দেখুন। একটা জিনিস কি, সবাই একটু দেখুন, আবার কথা হয় কেন দেখুন। এই যে বডির মধ্যে এইচ অন লিখছি, পি লিখছি, আবার পি লিখছি না, ধরুন আমাদের এইগুলো অনেক আছে। এখন আমি প্রত্যেকটা ইনলাইনে সিএসএস করে দিচ্ছি, এটা কেমন? আর আমি একসাথে এই যে স্টাইল লিখে এইখানে প্রত্যেকটা সিএসএস করতেছি, কোনটা ভালো? ইনলাইন ভালো না ইন্টারনাল ভালো? ইনলাইন মানে লাইনে লাইনে করে না, কিন্তু আসলে দেখুন ইন্টারনাল করাটা ভালো না। কেন ভালো? কারণ প্রত্যেকটা লাইনে লাইনে আমি যদি এই যে এক্সট্রা কোড করে লিখি, আমার এইচটিএমএলগুলো বেশি বড় হয়ে যাচ্ছে না? অতিরিক্ত মানে জগা খিচুড়ির মতো অবস্থা না? যে আমি লিখছি কি দিছি না দিছি এখানে বোঝা যাচ্ছে। আর আমি শুধুমাত্র যদি এই সনটা লিখতাম, পিটা লিখতাম, বা অন্যান্য যাবতীয় জিনিসগুলো লিখতাম এবং তাদেরকে এখানে ধরে ধরে এখানে এসে করতাম, তাহলে আমার সিএসএসটাও আলাদা, এইচটিএমএলটাও আলাদা। তাহলে এটা সুবিধা না? এটাই তো সুবিধা। তাহলে দেখেন আমরা ইন্টারনাল সিএসএসও করতে পারলাম। এখন কি বুঝতে পারছি যে আসলে ইন্টারনাল সিএসএস কিভাবে করে? জাস্ট একটা ট্যাগ, এই ট্যাগটা হেডের পরে হয় আর হেডের আগে হয়, হেডের মানে হেড ট্যাগের শেষে হয় আর বডির আগে হয়। এটার পরে আমরা ধরে ধরে সিলেক্ট করে করে আমরা এখানে সিএসএস করব। হ্যাঁ, তারপরে যদি প্যারাগ্রাফ থাকে তাহলে ওই প্যারাগ্রাফের আবার ক্লাস লিখে একটা নাম দিব, অন্য নাম, ওইখানে আবার ডট লিখে আবার ওই নামটা দিয়ে আবার এটা লিখব। আমরা বিভিন্ন নাম দিতে পারি, ক্লাস আমরা যত ক্লাস খুশি নিতে পারি, সমস্যা নেই। ক্লাস এবং আইডির ব্যবহার প্রত্যেকটা ইউনিক। আমরা যদি এখানে আইডি দিতাম, তাহলে ধরুন আইডির নাম দিছি সেকেন্ড প্যারা, আইডি ইজিক্যালস টু সেকেন্ড প্যারা, তখন আমরা এখানে ডট চিহ্নটা দিতাম না, আমরা হ্যাশ চিহ্ন দিতাম। হ্যাশ চিহ্ন দিয়ে এটা লিখতাম। বুঝতে পারছি? আমি কি করে দেখাইতে হবে? আচ্ছা আমি একটু পরেই দেখাচ্ছি, হ্যাশটা কখন লিখি পরে দেখাচ্ছি। আচ্ছা এখন আমাকে বলুন, আমরা ইনলাইন সিএসএসটা দেখছি, আমরা ইন্টারনাল সিএসএসটা দেখছি, এখন আমরা শিখব কি? এক্সটার্নাল। দেখুন আমি এই সমস্ত জিনিস যে স্টাইলটা আছে, এটাকে আমি এইখান থেকে পরে যাই, আমি এইখানে একটা লিঙ্ক নিলাম। এই যে আমি লিঙ্ক দিয়ে হেড ট্যাগের ভিতরে টাইটেল দিছি, একটা লিঙ্ক দেই নাই, একটা লিঙ্ক লিখি নাই। ওই লিঙ্কটা কিসের? ফেভিকন আইকনের না? ফেভিকন আইকনের না? এখন আমি এইখানে আর একটা লিঙ্ক নিব, আমি এইখানে আর একটা কী নিব? লিঙ্ক, LINK, সেম, একদম সেম। এই যে আমার লিঙ্ক ট্যাগ হয়েছে না? এই লিঙ্ক ট্যাগের মধ্যে এখন আমি প্রপার্টি দেব HREF, সেম একদম উপরে যে লাইনটা আছে এটারই সেম। আর একটা দেব হচ্ছে REL,
এটা হচ্ছে রিলেশন দিছি না। এখন দেখুন আমি এইখানে একটা রিলেশন ঘটায় দিব, এইখানে একটা কি ঘটায় দিব, আমি দেখুন আগের থেকে আপনাদেরকে একটা কাজ মানে বলছিলাম, করেই রাখছিলাম। এখন আবার আবার আপনাদেরকে বোঝাই দেই যে কাজটা কি করে রাখছিলাম। আমি কি করে রাখছিলাম দেখুন, ওয়েবের মধ্যে একটা ফোল্ডার তৈরি করছিলাম, সেটা হচ্ছে যে টাস্ক 12। এই টাস্ক 12-এর মধ্যে দেখুন আমরা আগে অ্যাসেটস এবং এই যে ফাইলটার কাজ শিখছিলাম, কিন্তু নতুন একটা ফোল্ডার নিছিলাম, তার নাম দিছিলাম কি সিএসএস এর পরে একটা ফাইল ক্রিয়েট করছিলাম, একটা পেজ ক্রিয়েট করছিলাম, এটার নাম ছিল স্টাইল ডট সিএসএস। তাহলে এই পথটা ওইখানে চিনায় দেই, তাহলে ও এই পথটা চিনে ফেলবে এবং ওটাকে ও নিয়ে যাইতে পারবে, এটাকে ও নিয়ে যাইতে পারবে। আমরা যেভাবে অ্যাসেটস থেকে চিনায় দিছি ঠিক তেমনিভাবে আমরা তাহলে এখানে কি অ্যাসেটস লিখবো না সিএসএস লিখবো? আমরা সিএসএস এর মধ্যে, সিএসএস ফোল্ডার না, এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা কি রাখছিলাম, style ডট সিএসএস এই ফাইলটাকে রাখছিলাম না, এটাকে চিনায় দিলাম। ঠিক আছে, চিনায় দেওয়ার পরে রিলেশনটা কি, এটা রিলেশন স্টাইল করে না, স্টাইল দেওয়া না, আমরা রিলেশনটা স্টাইল দিয়ে দিলাম যে তোমার সাথে এটা রিলেশন হচ্ছে স্টাইল। ঠিক আছে, আমরা কি খুব বেশি কঠিন কাজ করছি? এটা কি বুঝতে পারছি? তার মানে আমাদের এই পেজের সাথে অবশ্যই ওই পেজের লিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক হয়ে যায় নাই? এখন আমরা এই যে স্টাইল যে আছে, এই যে সমস্ত স্টাইল আছে, এটাকে কি করব, সমস্ত কিছু কপি করলাম, কন্ট্রোল এক্স, এখানে আর কিছু নেই, এখানে কি কিছু আছে? কিছুই কিন্তু নেই। এখন আমরা ওই পেজটাকে ওপেন করব, এভাবে কাজ করলে তো কাজ আগাবে না, জীবন থেমে থাকবে। আচ্ছা দেখুন এই যে এই পেজটা আছে না, এটাকে এখন আমরা ওপেন করব। কিভাবে ওপেন করব? ওই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, অথবা এটাকে ধরে রাখবো এখানে, মানে ড্রাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে এই পেজটাকেও নতুন পেজে ওপেন করব। দেখুন ওপেন হবে। তাহলে এইখানে আমার একটা পেজ হচ্ছে HTML পেজ, এটা একটা পেজ, আবার দেখুন এটা আলাদা পেজ স্টাইল ডট সিএসএস, এটা আলাদা পেজ না। এখন আমি এইখানে আমার যাবতীয় কাজ এখানে যে করছিলাম, ইনলাইনে যে করছিলাম, পিকে ধরছিলাম, তারপরে যে এটাকে ধরছিলাম, যদিও একটু ফাঁকে আসছে, এটা একটু কাছে নিয়ে দেখায়, এই কাজটাই ওই পেজে করছিলাম না, এই কাজটাই আমরা HTML পেজের মধ্যে করছিলাম না। দেখুন এই যে এই পেজের মধ্যে ওই কাজটা করছিলাম, এখন করিনি। এখন যদি আমি ওই কোডটা রান করাই, দেখুন সেম অ্যাজ থাকার কথা, দেখুন সেম অ্যাজ থাকার কথা, কিন্তু ও কি সেম আছে না, ও আসলে কালারটা পায় না, বোঝে না, তাই না? তার মানে আমাদের ওইখানে হয়তো কিছু ভুল হয়েছে। তাহলে আমরা দেখে আসি আমাদের লাইন মানে পথটা ঠিক আছে কিনা। পথ যদি ঠিক না থাকে তাহলে ও পাবে না, আর পথটা ঠিক থাকলে অবশ্যই ও পাবে। আচ্ছা এইখানে আমরা ভুল কি করছি দেখি, একটা পি দিছি, একটা সেকেন্ড ক্লাস, সেকেন্ড প্যারা দিছি, ওকে। আমরা এইখানে এসে কি করতেছি, স্টাইল ডট সিএসএসে এসে আমরা পি লিখছি, কালার দিছি, সেকেন্ড প্যারা লিখছি, কালার দিছি, ওকে। আমরা এটাকে জানায় দিছি যে তোমার ফাইলটা হচ্ছে HREF CSS স্টাইল ডট সিএসএস, এটা তো অবশ্যই ঠিক আছে, এখানে কোনোই ভুল নাই। আমরা এখন ফাইলটা দেখে আসি, নামটা কপি করে নিয়ে আসি। এটা STYLE স্টাইল ডট সিএসএস আছে না, এই ফাইলটার নামও CSS।